নমস্কার ডিয়ার স্টুডেন্ট, আজ বহুত দিন পর আবার তোমাদের সামনে হাজির হলাম। আজ একটা কিছু নতুন কাহিনী শোনাবো ভাবছি। কাহিনীর টাইটেলটা আমি বলবো না, তোমরা জাস্ট শুনতে যাও, আর ওটা ক্যাপশন থেকে তোমরা বুঝে যাবে আমি কী পড়াতে যাচ্ছি। সো জানতে চাও যে সময়ের কাজ সময় না করলে কি হতে পারে, ঠিক আছে? যেটা মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাজ এ পারসন, মনুষ্য হিসাবে আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের কাজগুলো সময় করি না। অনেক সময় আমাদের মধ্যে এই বিহেভিয়ারটা আছে, অ্যাটিটিউডটা আছে যে আমরা সময়ের কাজটা সময় করতে চাই না, বা আমরা লেজি লেজেমি মানে বলো না, ওটাকে লেজি হয়ে যাই করতে গিয়ে, পরে করব। তো ওইটার প্রভাব কি হতে পারে, ঠিক আছে? আর সঙ্গে যখন কোনো যুদ্ধ হয়, যুদ্ধের ফল সাধারণ মানুষকে যে কীভাবে ভুগতে হয় সেই কথাটাও তোমরা এখানে জানবে। আর সঙ্গে জানবে তোমরা যে মনুষ্য জীবনে একটা জাতির জন্য তার মাতৃভাষা কত প্রয়োজনীয়, ঠিক আছে? তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম স্টার্ট করি কাহিনীর আগে, ঠিক আছে? তো কাহিনীর মধ্যে মেন ক্যারেক্টারে আছে দুজন ব্যক্তি। মেন ক্যারেক্টার বলছি, হ্যাঁ, কাহিনীর মধ্যে মেন ক্যারেক্টার হলো দুজন ব্যক্তি দুজন হলো তোমার অ্যাম হ্যামেল, ঠিক আছে? আর এদিকে আছে লিটল ফ্রান্স, ঠিক আছে? না, অল্প ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা যাক। তো ব্যাকগ্রাউন্ডটা কী ছিল? 1870 কিংবা 71 সন, ঠিক আছে? যখন যুদ্ধ হলো কাদের মধ্যে? রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হয়। তো 1870 এবং 71 যেই যুদ্ধটার নাম ছিল ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার, ঠিক আছে? তো এই যুদ্ধে আমরা জানি নর্মালি কী হয়, যখন যুদ্ধ হয় তখন অনেকগুলো কান্ট্রি অনেকগুলোর সঙ্গে মিলে যায়। আগে তো এটাই হতো নর্মালি, যার জন্য ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, ভালো মতনই তোমরা জানো। দুজন কান্ট্রির মধ্যে যুদ্ধ হয়েছে, আরও অনেকগুলো কান্ট্রি সেটার মধ্যে ঝাঁপ মেরেছিল, যার ফলস্বরূপ পুরো ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল। তো নর্মালি কী হয়, যুদ্ধ হলে আমরা জানি যে অন্য কান্ট্রিরাও সেটার মধ্যে ইনভলভ হয় বা হেল্প করতে আসে। তো অ্যাকচুয়ালি যুদ্ধ হয়েছিল কার মধ্যে? রাশিয়া আর তোমার ফ্রান্সের মধ্যে। কিন্তু মাঝখানে আসছিল, দ্যাট ইজ রাশিয়ার পক্ষে বা রাশিয়াকে সাহায্য করেছিল সেই যুদ্ধে তোমার ছিল সেটা জার্মানি, বর্তমান যেটাকে আমরা বলি জার্মানি, ঠিক আছে? তো সেই জার্মানি রাশিয়াকে সেই যুদ্ধে সাহায্য করেছিল। তো এখন এই যুদ্ধে, দ্যাট ইজ 1870 এবং 71 সনে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে কিছু না কিছু তো পরিণাম হয় ভাই, কেউ জিতে বা কেউ হারে। তো ঠিক এই যুদ্ধে তোমার হেরে গিয়েছিল ফ্রান্স, ঠিক আছে? ফ্রান্স দেশ এই যুদ্ধে হেরে যায় রাশিয়ার কাছে। আর হারার ফলস্বরূপে আমরা জানি যখন কোনো যুদ্ধে কেউ হারে বা জিতে, কিছু না কিছু তো দখল হয়, ভালো মতনই জানো, ঠিক আছে? তো রাশিয়ার যুদ্ধের জিতার ফলস্বরূপ ফ্রান্সের দুটো ডিস্ট্রিক্ট অ্যালসাস অ্যান্ড লরিন, ক্লিয়ার? ফ্রান্সের দুটো ডিস্ট্রিক্ট অ্যালসাস অ্যান্ড লরিন, যেটা বর্তমান নাম মেবি তোমার পোল্যান্ড বা সামথিং কিছু আছে, ঠিক আছে? অস্ট্রিয়া বা পোল্যান্ডের কিছু নাম, ঠিক আছে, বর্তমান প্রেজেন্টে। তো যেটা এখন বর্তমান তোমার এই যে জার্মানি আছে, জার্মানির অংশ, ঠিক আছে? এখন বর্তমান জার্মানির অংশ। আগে ছিল ফ্রান্স, দ্যাট ইজ তোমার অ্যালসাস আর লরিনটা ছিল তোমার ফ্রান্সের অংশ। কিন্তু যুদ্ধের পরে যখন রাশিয়া তাদেরকে পরাজিত করে, তো সেই দুটো ডিস্ট্রিক্ট, দ্যাট ইজ অ্যালসাস অ্যান্ড লরিন ডিস্ট্রিক্ট দুটো ওরা দখলে নিয়ে নেয়। এখন দখল করার পর যখন তোমার দেশে অন্য কেউ যদি দখল করে, তখন কি হতে পারে? কিছু নিশ্চয়ই প্রভাব পড়বে, তাই না? তো সেই ইম্প্যাক্টটাই নিয়ে পুরো চ্যাপ্টারটার মধ্যে বলা হয়েছে। তো আজকে আমরা পড়তে যাচ্ছি তোমাদের কি, এটা তোমরা কমেন্টে করবা, ঠিক আছে? কমেন্টে চ্যাপ্টারের নামটা করে দেবে, কী পড়তে যাচ্ছ বা কী জানতে যাচ্ছ। সো কাহিনীর ক্যারেক্টারের পটভূমিটা বুঝে গিয়েছো, ব্যাকগ্রাউন্ডটা কি? রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে তোমার ফ্রান্স হেরে গিয়েছে। হারার ফলস্বরূপে ফ্রান্সের দুটো ডিস্ট্রিক্ট অ্যালসাস অ্যান্ড লরিন সেটাকে দখল করেছে রাশিয়া জার্মানির সাহায্যে, ঠিক আছে? আর যেটা এই অ্যালসাস অ্যান্ড লরিন বর্তমান জার্মানির অংশ। তো যুদ্ধে হারার পরে কুছ না কুছ তো হোগাই না। সো পরিণামটা কি? পরিণামটা হলো এইটাই যে জার্মানির দখলে চলে গিয়েছিল ওয়ারের জন্য অ্যালসাস অ্যান্ড লরিন। তো
এখন যার আমরা বলি না, যার জায়গা তার দম, ঠিক আছে, যার মাটি তারই দম, তো যে জিতেছে তারই দম চলবে, ঠিক তেমনই এখানেও হয়। তো এইখান থেকে তোমার মানে যেহেতু বর্তমান যে জার্মানির ক্যাপিটাল আছে বার্লিন, কেন কি রাশিয়ান সোলজাররা তো সেখান থেকে তোমার এসে করছিল না যুদ্ধের মধ্যে, মানে বেস বানিয়ে নিয়েছিল বলতে পারো, বেস বানিয়ে যুদ্ধ করছিল। তো যুদ্ধে হারার পর জার্লিন যেহেতু তোমার যেহেতু জার্মানি বা রাশিয়া জিতে গিয়েছিল, তো জেতার পর তো নিশ্চয়ই অর্ডার আসবে আমার দখলে যেহেতু জায়গাটা, তো ওইখানে একটা অর্ডার আসে। আর এই অর্ডারের প্রভাবটা কীভাবে পড়েছিল স্পেশালি অ্যালসাস অ্যান্ড লরিনের স্কুলে, ঠিক আছে, স্পেশালি অ্যালসাসের বিষয়ে এখানে বলা হয়েছে। কারণ এই যে কাহিনিটা লিখেছেন অ্যালফন্স ডাউডেট, মেবি তিনি সেই জায়গার থেকে বিলং করতেন, ঠিক আছে। তো রাইটার ছিল অ্যালফন্স ডাউডেট। তো এখানে সেই যে অ্যালসাসের স্কুলের উপরে কীভাবে প্রভাবটা পড়েছিল সেটাই বর্ণনা করা হয়েছে। তো দেখো, জার্মানির থেকে অর্ডার আসছে, বার্লিন থেকে, জার্মানির বার্লিন যে আছে ক্যাপিটাল, সেখান থেকে অর্ডার আসছে। অর্ডারটা কি আসতে পারে বলতে পারবো? কি অর্ডার এসেছে? একটা অর্ডার এসেছে, যে অর্ডারটা পুরো অ্যালসাস অ্যান্ড লরিনের মধ্যে একটা ভয়াবহ সিচুয়েশনের অবস্থা ক্রিয়েট করে দিয়েছে, ভয়াবহ অবস্থার ক্রিয়েট করেছে, সবার মনে ভয়। কী ছিল অর্ডারটা? ইভেন যতদিন ধরে যুদ্ধ হয়েছে, লাস্ট কয়েক বছর ধরে যত খারাপ নিউজ আসছে সেখান থেকেই আসছে, দ্যাট ইজ বার্লিন থেকেই আসছে খারাপ নিউজগুলো। তো এই খারাপ নিউজটা কী ছিল কে বলতে পারবা? আচ্ছা, আমি বলে দিই। খারাপ নিউজটা ছিল এটাই যে জার্মানির বার্লিন থেকে অর্ডার আসছিল, যেহেতু তোমার অ্যালসাস অ্যান্ড লরিন জায়গাটাকে দখল করা হয়েছে কার দ্বারা? জার্মানির দ্বারা। তো অ্যালসাস অ্যান্ড লরিনে এখন থেকে, ঠিক আছে, তোমার কোনো ফরাসি ভাষা, দ্যাট ইজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করানো হবে না। সেখানে চলবে কি ল্যাঙ্গুয়েজ? অনলি জার্মান ল্যাঙ্গুয়েজ। তো এটা ছিল অর্ডার। তো যেহেতু আমি কাহিনিতে বলছিলাম, তোমার মেন ক্যারেক্টারে কে ছিল? তোমার এমহেমেল আর লিটল ফ্রান্স। নাও কাম টু লিটল ফ্রান্স। এখন লিটল ফ্রান্সের বিষয়ে অল্প বলি আমি। লিটল ফ্রান্স ছিল কোয়াইট বিন্দাস টাইপ অফ গায়, ঠিক আছে। বিন্দাস মানে তো বোঝোই, যার কোনো কিছুর পরোয়া হয় না ভাই, পরোয়া করে না যে কোনো কিছু, কী আশেপাশে ঘটছে না ঘটছে ভাই, বিন্দাস, কোনো টেনশন নাই, চিন্তা ধারণা যার কাছে থাকে না, সে নিজের মধ্যেই মাতোয়ারা। আমাদের এখানেও আছে অনেক স্টুডেন্ট এরকমই থাকে, যারা পড়াশোনার প্রতি অত সিরিয়াস না, তারা বিন্দাস থাকে, পড়াশোনা হলে হলো, না হলে নাই, অত কিছু কেয়ার করে না। তো লিটল ফ্রান্স কোয়াইট ওরকম একটা ছেলে ছিল, বলতে পারো 14 ইয়ার্সের একটা ছেলে, ঠিক আছে, যার পড়াশোনার প্রতি একদমই মন নাই। ক্লিয়ার? তো তোমরাও হয়তো রিলেট করতে পারছো, আশেপাশে কোনো ফ্রেন্ডদেরকে দেখেছো। আর এদিকে এমহেমেল, ধরে নাও আমার মতন একটা স্ট্রিক্ট টিচার, ঠিক আছে, আমার মতন একজন স্ট্রিক্ট টিচার আমি, দ্যাট ইজ এমহেমেল, সেই স্কুলটাতে, অ্যালসাসের সেই স্কুলটাতে 40 বছর ধরে পড়িয়ে আসছে। 40 বছর, 1 না 2 না 3 না 4 না ভাই, 40, 4-এর সঙ্গে 0, 40 বছর ধরে পড়িয়ে আসছে। তো 40 বছর ধরে যখন একজন ব্যক্তি কোনো একটা স্কুলে পড়ায়, তার জীবনের আধার বেশি সময় সে ওখানেই পড়িয়ে গিয়েছে। তো তার কন্ডিশন কীভাবে হতে পারে যখন তাকে বলা হবে যে তুমি এই স্কুলে আর পড়াতে পারবে না, তোমাকে এই স্কুল ছেড়ে চলে যেতে হবে? নিশ্চয়ই তার ওয়াট লাগবে। তো চলো কাহিনিটাকে স্টার্ট করি এখন। তো কাহিনীর প্রথমেই আছে, ইনিশিয়ালি মধ্যে আছে, দিনটা খুবই ভালো ছিল, সুহানা মৌসুম, ঠিক আছে, সূর্য একেবারে উঠেছে আকাশে, পুরো সানশাইন ভরা দিন, সূর্যের রশ্মি ভরা দিন, অত গরম না, ঠিক আছে, মাঝারি গরম বলতে পারো। তার মধ্যে পাখিরা ডাকাডাকি করছে এদিকে, ঠিক আছে, পাখিরা ডাকাডাকি করছে, ভালো একটা মানে সুহানা মৌসুম, ঠিক আছে। তো বলেছে এখানে প্রথমের দিকে বলা হয়েছে যে এমহেমেল কিছু হোমওয়ার্ক দিয়েছিল, যেরকম টিচাররা হোমওয়ার্ক দেয় না, তো এমহেমেলও কিছু হোমওয়ার্ক দিয়েছিল। হোমওয়ার্কটা ছিল কিসের উপর? হোমওয়ার্ক ছিল তোমার রুলস অফ পার্টিসিপেলস। না, পার্টিসিপেলস মানে কি? বিশেষণের কিছু নিয়ম শিখে আসতে বলছিল, ঠিক আছে। তো বিশেষণের নিয়ম শিখে আসতে বলছিল। আর এদিকে আমাদের মেন হিরো লিটল ফ্রান্স
বিন্দাস টাইপ অফ ছেলে, যার পড়াশোনার প্রতি ইচ্ছাই নাই। তো সকালেই উঠেছে, কি ভাই স্কুলে যাবো, এরকম একটা মজার দিন, এত একটা সুন্দর দিন, স্কুলে আর যাওয়ার ইচ্ছা নাই। ঠিক আছে, তার মধ্যে এমনিও লেট হয়ে গিয়েছে, আর কি স্কুলে যাব। ঠিক আছে, স্কুলে যাওয়ার জন্য মানে যেটা টাইম থাকে সেই টাইমের থেকে ওর বেশি লেট হয়ে গিয়েছে। তো ফর এ মোমেন্ট তার মাথায় একটা থট আসলো, ভাই এরকম একটা সুন্দর দিন, এই সুন্দর দিনে কে স্কুলে যায়, আজকে স্কুল যাব না। ফর এ মোমেন্ট এই থটটা আসলো। তো ও আস্তে ধীরে ধীরে স্কুলে মানে স্কুলের জন্য বেরিয়েছে। বাঙ্ক করে না অনেক স্টুডেন্ট, তো বাঙ্কের জন্যই বলতে পারো, তো বাঙ্কের মতনই ও বেরিয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, এমনি দেরি হয়ে গিয়েছে। তার মধ্যে ওয়েদারটা দেখছে এত সুন্দর, বার্ডসরা চিরপিং করছে। বার্ডস চিরপিং মানে পাখি যে আছে না, পাখিরা তো আওয়াজ করে, পাখিরা চেঁচু করে না, তো ওই পাখির আওয়াজ শুনতে পারছে। তো শোনার পর পাখির আওয়াজ, কোথায় পাখি ডাকছে, সেই গাছে উঠে গিয়ে পাখিকে দেখছে। ঠিক আছে, তারপরে আসার সময় রাশিয়ান সোলজার্সরা মার্চ মানে ড্রিল করছে নর্মালি যেটা হয়, তো সেটা দেখছে। তো সেগুলো জিনিস ওর কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। ঠিক আছে, পড়াশোনার প্রতি ওর মন নাই, ক্লিয়ার। তো ভাবলো আজকে স্কুল আর যাবো না ভাই, আজকে বাঙ্ক করে দিই আমি। আর তার মধ্যে পার্টিসিপেন্টসের রুলসও ধরবে বলছিল MML, সেটাও শেখে নেই। তো ভাবলো না, আজকে বেটার স্কুলে না যাওয়াই ভালো হবে, আমি আজকে বাইরে থেকে কাটিয়ে দিই সময়টা। কিন্তু একটা জিনিস ওর ভিতরে গুণ ছিল, একটা গুণ ভালো ছিল, ওরা শিখুকে না শিখুক, এরকম অনেক স্টুডেন্ট আছে কিন্তু ওরা না শিখলেও তারা স্কুলে আসে, তো সেই গুণটা তার মধ্যে ছিল। ও বললো না, পড়া শিখি না তো কী হয়েছে, স্যার নর্মালি গালি দেবে, বকাই দেবে, মারবেই, আর কি, তার বেশি তো কিছু করবে না। তো আবার ও মন করলো না, আমি যাই, স্কুলে যাই। তো স্কুলে যাচ্ছে। আর একটা কথা, ঠিক আছে, যে স্কুলে যাচ্ছে, তো যেতে যেতে একটা টাউন হল ছিল জায়গায়। ঠিক আছে, যেরকম বাজার টাইপ থাকে না, বড় এলাকা, টাউন হল বলতে গেলে আগের কালে তো তোমার নিউজ পেপার ছিল না বা টিভি ছিল না। ঠিক আছে, তো আগের কালে কী হতো, তোমার যত মানে খবরা হতো একটা জায়গার মধ্যে, যেরকম তোমরা দেখেছো, যদি ছোটা ভীম দেখেছো যদি, তাহলে তোমরা জানবে যেখানে ঢোলকপুরের কোনো খবর যদি হয়, তারা সেখানে একটা জায়গায় জড়ো হয়ে সবাইকে জানায় ঢোল পিটিয়ে। ঠিক আছে, ঠিক তেমনই একটা টাউন হল জায়গা ছিল, যেখানে একটা বুলেটিন বোর্ড ছিল। ঠিক আছে, সেখানে সব খবর মানে যুদ্ধ বিগ্রহ কী ঘটনা ঘটছে তাদের স্টেটের, তাদের ডিস্ট্রিক্টে সব কিছু খবর পাওয়া যেত। তো তোমার লিটল ফ্রান্সও যেতে দেখো, এমনিতে ওর অলরেডি দেরি হয়ে গিয়েছে। তারপরে যখন আবার ডিসাইড করলো যে স্কুলে যাবে, ও তাড়াহুড়া করছে, না আমি ফটাফট যাবো স্কুলে, আমার দেরি হয়ে গিয়েছে। তো ওর টাউন হল জায়গাটা ক্রস করবে। ঠিক আছে, মানে টাউন হলের জায়গাটায় আসে। ঠিক আছে, আর যখন টাউন হলের সামনে আসে, ও দেখছে যে এত ভিড় কেন এখানে, ভাই পুরো গ্যাদারিং হয়ে আছিল। ঠিক আছে, টাউন হলে অনেক লোক গ্যাদার করে রেখেছে, ভিড় হয়ে জমা করে রেখেছে, কিন্তু ও অত পারবা করলো না ওটার মধ্যে, কেন কি ওর অলরেডি স্কুল যাওয়ার জন্য লেট হয়ে গেছে। তো আরও স্পিডে যেতে শুরু করলো। তখনই পিছন দিক থেকে ওকে একজন ডেকে উঠলো, যে ছিল ওয়াক্টার, WACHT ওয়াক্টার। ঠিক আছে, ভাই র্যাচার বলতে পারো। সে ছিল একটা কামার, ঠিক আছে, যে লোহার কাম করে সে। তো লিটল ফ্রান্সকে ঠাট্টা করে ডাকলো, ওই লিটল ফ্রান্স কোথায় যাচ্ছি, এত জলদি গিয়ে কী লাভ হবে, তোর কাছে আজকে এখনও প্রচুর সময় আছে। কী বেঙের ছাতা কী বলছে হে মানুষটা, আমার অলরেডি এমনি স্কুলে যেতে দেরি হয়ে গেছে, আর পিছন দিক থেকে ডেকে আমার লোক ঠাট্টা করছে। তো লিটল ফ্রান্সের সঙ্গে সেই লোকটা প্রায় মানে ঠাট্টা করতে বলতে পারো। তো ওই দিন সেই লোকটা লিটল ফ্রান্সকে বললো যে কী এত তুমি টানাটানা করছো, তুমি আস্তে ধীরে যাও, আজকে তোমার স্কুলের জন্য এখনও অনেক সময় আছে তোমার কাছে। তো লিটল ফ্রান্সের যেহেতু লেট হয়ে গিয়েছিলো, ওই কথাটা কেয়ার করলো না, ভাবলো কি আমার লোকে মজাক করছে আবার। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন আসে যে কামারটার নাম কি, ব্ল্যাক স্মিথের নাম কি। ঠিক আছে, তো WACHT এবার একটা মনে রাখবা, 1 মার্কের কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আর ফর এ মোমেন্ট লিটল ফ্রান্স কী ভেবেছিল সেটাও আসে, যে আজকে স্কুলে সে যাবে না, স্কুলটাকে বাঙ্ক করে দেবে, সেটাও কোয়েশ্চেন আসে 1 মার্কের জন্য। তো যাই হোক, সে ওর কথাটা পরোয়া করলো না, ও যেতে শুরু করলো স্কুলের দিকে। এখন স্কুলের দিকে যেতে যেতে ও রোজ একটা জিনিস অ্যান্টিসিপেট করতো, স্কুলের সামনে এসে পৌঁছালো। ঠিক আছে, ধরো আমি এইখানে বসে আছি, তো এখান থেকে ধরো তোমার 20-25 মিনিট, 20 মিটার দূরে বা 25 মিটার দূরে ঠিক ও একটা জিনিস অ্যান্টিসিপেট করতো। বলো তো কী অ্যান্টিসিপেট করতো? অ্যান্টিসিপেট মানে আভাস করা, পূর্বানুমান করা। কী হতে পারে জিনিসটা? ও একটা জিনিস অনুমান করতো যে স্কুল শুরু হওয়ার আগে, নর্মালি তোমাদেরও যখন স্কুল শুরু হওয়ার আগে কী হয়,
সবাই একসঙ্গে, বাচ্চারা সবাই এক জায়গায় আসে, কথাবার্তা বলে, হাল্লা চিল্লা করে খেলাধুলা করতে থাকে। তো একটা কী হয়, আওয়াজের শুরু হয় না, বা একটা নয়েজের ক্রিয়েশন হয় কি না, নিশ্চয়ই হয়। তো ওই যে দ্যাট ইজ কমন বাস্টলিং, এই জিনিসটাও অ্যান্টিসিপেট করতো সর্বদা, মানে সবসময় যেই সাউন্ডটা যখনই ও স্কুলের সামনে পৌঁছাতো এই সাউন্ডটা শুনতে পারতো। তো এই জিনিসটা ওর মধ্যে অ্যান্টিসিপেশন ছিল যে স্কুলের সামনে গেলে তো আমি এই শব্দগুলো শুনবই। কিন্তু ওই দিন কিছু একটা আলাদা ঘটনা ঘটলো, যে ঘটনাটা ওকে অবাক করে দিল। কি বলতে পারবা? ঘটনাটা হলো ওইটাই যে ওই দিন কোনো আওয়াজ নাই, একদম শান্ত পরিবেশ। কী ব্যাপার ভাই, কী ঘটনা ঘটছে আজকে? স্কুলে তো এই সময় নর্মালি হাল্লা চিল্লা থাকে, আজকে তো কোনো হাল্লা চিল্লা নাই। তার মানে তো ফেঁসে গেল, লিটল ফ্রান্স ফেঁসে গেল, হাল্লা চিল্লা নাই তো কী করবে এখনও? কেন এখানে ফেঁসে গেলো বলতে পারবা? এখানে ফেঁসে গিয়েছে কারণ লিটল ফ্রান্স অলওয়েজ এই যে হট্টগোল হতো, গন্ডগোল একটা হতো, কমন বাস্টলিংয়ের সাউন্ডটা যেটা হতো তার বেনিফিট নিত। ঠিক আছে, একজনই স্কুল টিচার ছিল এম হ্যামেল, আর অনেকগুলো বাচ্চা। ঠিক আছে, তো একজন টিচারের পক্ষে সবকটা বাচ্চাকে তো ধ্যান দেওয়া তো সহজ না, আর সবাই যদি হাল্লা চিল্লা করে সেটা পসিবল না। তো লিটল ফ্রান্সের প্রায় দেরি হতো স্কুলে আসতে। ঠিক আছে, ও প্রায় দেরি করে আসতো স্কুলে। আর এই যে হাল্লা চিল্লা হতো, এই হাল্লা চিল্লার মধ্যেই যখন স্যার ক্লাসরুমে আছে ক্লাস করাচ্ছে, ক্লাস করানোর কারণে সেই হাল্লা চিল্লার বেনিফিট নিয়েও কী করে চুপচাপ করে গিয়ে ওর জায়গায় বসে যেত। এখন যদি তোমার 200-300 বাচ্চা হয়, তার মধ্যে যদি একজন বাচ্চা এসে ফট করে ঢুকে যায় ক্লাসরুমে, আর যদি স্যার নোটিশও না করে, ফট করে ধরা পড়ে নাকি? ধরা পড়ে না অ্যাকচুয়ালি, কেন কি স্যারের ধ্যান তো অন্য জায়গায় আছে। আর তার মধ্যে এতগুলো বাচ্চা, তার মধ্যে যদি হাল্লা চিল্লা হচ্ছে, তো হাল্লা চিল্লার বেনিফিট নিয়েও অলওয়েজ কী করতো, মোস্ট অফ দ্য টাইম দেরি করে পৌঁছানোর পরেও ক্লাসে গিয়ে বসে যেত। কিন্তু আজকে তো পারবে না, কারণ হাল্লা চিল্লা তো এখানে একদমই নাই, একদম টুটা শব্দ পর্যন্ত নাই। তো কীভাবে আজকে ক্লাসরুমে ঢুকবে? তো তাই ও চুপি করে চুপচাপ করে, ঠিক আছে, আস্তে ধীরে ধীরে পাও দাবিয়ে চোরের মতো যেরকম যায় না, পাও দাবিয়ে স্কুলের জানলার সামনে গেল, স্কুলের বাউন্ডারিতে ঢুকে জানলার সামনে গেল চুপচাপ করে। ঠিক আছে, জানলার সামনে গেল, জানলার সামনে যাওয়ার পরে ও দেখছে জানলা দিয়ে কী ঘটনা ঘটছে। তো দেখলো যে এম হ্যামেল, ঠিক আছে, এম হ্যামেল তোমার যেখানে পড়ায় সেখানে একবার উঠছে, একবার উঠে নিচে আবার নামছে, দ্যাট ইজ আসা যাওয়া করছে ক্লাসরুমে। আর তার হাতের মধ্যে একটা কি আছে, গ্রেট রুলার। না, গ্রেট রুলার মানে কি, এখানে ছাড়ির কথা বলা হয়েছে। ঠিক আছে, ছাড়ির, দ্যাট ইজ মার যেটা দিয়ে মারা হয় সেটা। তো সেটা তার বগলে আছে এবং সে আপ ডাউন করছে। এখন তো ফেঁসে গিয়েছে, ও কীভাবে ঢুকবে ক্লাসরুমে? চলো বা এখন কী করা যায় তাহলে? এখন কী করবে? স্কুলে কি যাবে না, ঘরে টান চলে যাবে? অ্যাকচুয়ালি তো চলে যেতে লাগে না, একজন অ্যাকচুয়ালি তো যায়নি, ও ফেঁসে গিয়েছে নো ডাউট। তো এখন উপায় নেই ওর কাছে, ও স্কুলে আসবে, ঢুকবে, ক্লাসরুমে ঢুকবে, তখন কি করবে? নর্মালি ক্লাসরুমে ঢুকতে গেলে কী করতে লাগে? সেই একই কথা, স্যারের পারমিশন নিতে লাগবে। দেখো ভিডিওটা লম্বা হতে পারে, বাট তোমাদের এন্ড পর্যন্ত শোনো, তোমাদের কিছু না কিছু বেনিফিট তো হবে আমি জানি। ঠিক আছে, আর এন্ড পর্যন্ত শোনার পরে জানাবে কেমন লাগছে কি না কাহিনিটা। ঠিক আছে, যদি খারাপও লাগে বলতে পারো, ভালো লাগলেও বলতে পারো। আচ্ছা, তখন ব্যাক করি আবার সেখানে। তো ফেঁসে গিয়েছে, এখন তো ঢুকতে লাগবে ক্লাসরুমে, আর ক্লাসরুমে ঢুকতে গেলে তো স্যারের পারমিশন নিতেই লাগবে। তো কী করলো? এখন তোমরা যখন লেট করো ক্লাসরুমে ঢুকার সময়, তোমরা কী করো? মাথা নিচে করে রাখো না? তার মধ্যে ভয় আছে যে স্যার ধুলাই দেবে, বকা দেবে। তো মাথা নিচে করে স্যারের থেকে পারমিশন নেয় যে স্যার আমি আসতে পারি কি? ও মনে মনে ভাবছে যে এই তো দিল স্যার আজকে আমাকে বকা, রে আজকে মার দেবে আমাকে, মনে মনে ভাবছে মাথা নিচে করে। কিন্তু ওই দিন কিছু একটা উল্টা হলো। নর্মালি তোমার এমএমএল, ঠিক আছে, লিটল ফ্রান্সকে বকাবকি করতো বা মারধর করতো, কিন্তু ওই দিন কিছু উল্টা হলো। কি উল্টা হলো? লিটল ফ্রান্স কিন্তু দেখো স্যারের পারমিশন নিয়ে মাথায় নিচে করে দাঁড়িয়ে আছে কিন্তু, আর ওর মনে কন্টিনিউয়াসলি চলছে যে স্যার দেবে এখন বাড়ি, বা স্যার দেবে তাকে বকা। কিন্তু সেদিন ঘটনাটা কিছু আলাদাই হলো। কী আলাদা হয়েছে বলতে পারবা? আলাদা হলো এটাই যে এমএমএল সেদিন তাকে মারলো না, বরঞ্চ তাকে আসতে দিল ক্লাসরুমে এবং বলল যে আসো লিটল ফ্রান্স,
আমরা সবাই আজকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি না আসলে আমরা ক্লাসটা স্টার্ট করতাম না। এই কথাটা শুনে তো অবাক হয়ে ভাই কী বলছে। প্রথমে তো অবাক হলো যে এখানে গ্রেট বাস্টলিং হতো, কমন নয়েজ সেটা নাই, তার মধ্যে এমহ্যামেল তাকে বকা দিল না, ও আরও অবাক হয়ে গিয়েছে, ওর মাথার মধ্যে আরও কোয়েশ্চেন চলছে কি। তো পারমিশন নিয়ে চুপচাপ করে গিয়ে নিজের জায়গায় গিয়ে ঢুকে পড়লো। এখনও ভয়ে, মনে ভয়। তারপরে স্যার ক্লাস স্টার্ট করলো, মনে ভয় কিন্তু মাথা নিচা করেই রয়েছে, ঠিক আছে, মাথা নিচা করেই রয়েছে, মাথা এখন উঁচা করে নেই, মাথা নিচা করেই রয়েছে। তো তারপরে যখন অল্প সময় পর ভয়টা যখন কাটলো, স্যারও জায়গায় গিয়ে বসেছে, ঠিক আছে, ও চুপচাপ করলো, মাথাটা উঁচা করলো, উঁচা করে স্যারের দিকে দেখলো, দেখার পর আবার অবাক হলো। কেন স্যারের দিকে দেখার পর আবার অবাক হলো? কিসের জন্য বলতে পারবা? স্যারের দিকে দেখার পর অবাক হলো এটাই যে স্যার সেদিন কিছু বিশেষ ক্লোথ পরে আসছিল, বস্ত্র পরে আসছিল, যেটা তিনি নর্মালি সানডে কিংবা প্রাইজ ডিস্ট্রিবিউশন কিংবা কোনো ইন্সপেকশনের দিন যদি অফিসার আসে সেদিনই পরে। কিন্তু আজকে তো তেমন কোনো দিন না। লিটল ফ্রান্স ভাবছে এই ড্রেসটা তো স্যার নর্মালি পরে না, এই ড্রেসটা নর্মালি তিনি কখন পরেন? যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় কিংবা ইন্সপেকশন হয় তখন পরে, ঠিক আছে, কিন্তু আজকে কেন পরে আসছে? তো তিনি তার সেই হ্যাট লাগিয়েছে, খুঞ্চার বসন বা একটা বলতে পারো ফ্রিল শার্ট আর কোট পরে আসছে ক্লাসরুমে, আর বসে আছে তিনি, মানে এমনভাবে ধরেছে খাতাটা, ঠিক আছে, কোনো একটা অর্ডার ছিল, তিনি সেই জিনিসটা এইভাবে ধরে রেখেছেন, ঠিক আছে, তো এইভাবে ধরে রেখেছে। তো তারপরে তিনি জানালো, সে অর্ডারটা পাঠ করলো বাচ্চাদের সামনে যে বার্লিন থেকে, জার্মানির বার্লিন থেকে এরকম একটা অর্ডার আসছে যে আগামী দিন থেকে তোমাদের অ্যালসেস অ্যান্ড লোরেনের স্কুলে আর কখনো জার্মানি ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে না, ঠিক আছে, জার্মানির জায়গায় আমি ভুল বললাম অল্প, আগামী দিন থেকে এই ফ্রান্স আর অ্যালসেস আর লোরেনের স্কুলে কখনো তোমার ফরাসি ভাষায় পড়ানো হবে না, দ্যাট ইজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে না। ইনস্টেড অফ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সেখানে পড়ানো হবে কি জার্মানি ল্যাঙ্গুয়েজ। তো কালকে তোমাদের নতুন টিচার আসবে, তিনি তোমাদেরকে নতুন করে জার্মানি ল্যাঙ্গুয়েজ শেখাবে। তো শকের উপরে শক, অলরেডি সে এতক্ষণ কথা ভাবছিল এরকমই ঘটনা ঘটছে, তারপরে যখন এই কথাটা শুনলো তার তো মাথা আরও খারাপ হয়ে গিয়েছে, কি ব্যাপার। আচ্ছা, তার আগে আমি অল্প ব্যাক করে দিই পিছনে, ঠিক আছে, ব্যাক করে যাই, বিকজ অল্প আগে চলে গিয়েছি। ও ক্লাসরুমে বসার পরে স্যারের দিকে দেখলো এরকম ড্রেস পরে আসছে, অবাক হয়েছে, তারপর আবার পিছন দিকে দেখে আরে বাবা এটা কী ব্যাপার, হ্যাঁ এই বুড়ো লোকগুলো এখানে কী করছে, বুড়ো বয়স্ক লোকগুলো পিছনে কেন বসে আছে? তার মানে পিছনে ছিল ভিলেজের ফর্মার মেয়র ছিল, পোস্টমাস্টার ছিল, আর কিছু লোক সেই স্কুলে প্রেজেন্ট ছিল তাদের সঙ্গে। ও তাদেরকে দেখে আরও অবাক, ভাই কী ব্যাপার, এই বৃদ্ধ লোকগুলো এখানে এসে বসে আছে বাচ্চাদের সঙ্গে, কী ব্যাপার হতে পারে? মাথা খারাপ হয়ে গিয়েছে ওর, অলরেডি তো মাথা খারাপ চলছিলই। তো তখন এই যে পড়লো পাঠটা, ঠিক আছে, পাঠটা পড়লো, মানে এর পরে অর্ডারটা পড়ে, আর অর্ডারটা যখনই পড়ে হোয়াট দ্য হেল, মানে কী ধরনের একটা বজ্রপাত যেন তার মাথার মধ্যে পড়লো, এটা কি হলো ভাই, কি হচ্ছে কি? তারপরে যাই হোক, এরপরে এমএমএল তার ক্লাসটা স্টার্ট করে, মানে পড়ানো স্টার্ট করে বাচ্চাদেরকে, তিনি কিছু গ্রামার পড়ায়, হিস্ট্রি পড়ায়, ঠিক আছে, হিস্ট্রি পড়ানোর পরে এখন দেখো পড়ানো হলো, হাতের লেখা দেয়, ঠিক আছে, অনেক কিছু দেয়। তো ইন বিটুইন দ্যাট তোমার যেহেতু এমএমএল বলেছিল যে তোমরা সবাই মুখস্থ করে আসবে পার্টিসিপেলসের রুলস, তখন ক্লাস টিচার যেটা হোমওয়ার্ক দিয়েছে সেটা তো ধরেই জানোই তোমরা। তো এমএমএল এর পরে তোমার অর্ডারটা পাঠ করার পরে ক্লাস স্টার্ট করে, এবং ক্লাস স্টার্ট করার পরে তিনি সেই যে পার্টিসিপেলসের রুলসগুলো আছে সেগুলো ধরতে সবাইকে শুরু করে। তো এক এক করে সব বাচ্চাকে ধরছে, সব বাচ্চা বলতে পারছে, ঠিক আছে, তারা ঠিক মতো হোমওয়ার্ক করে আসছে। তো এরপরে আসলো কার পালা? লিটল ফ্রান্সের পালা। যখনই তাকে ধরলো, বলো লিটল ফ্রান্স, এমএমএল যখন জিজ্ঞাসা করলো লিটল ফ্রান্সকে, তুমি বলো এখন পার্টিসিপেলসের রুলস, এখন কি বলবে লিটল ফ্রান্স? নর্মালি তোমরা কী করো যখন তোমরা হোমওয়ার্ক করে আসো না, হোমওয়ার্ক না করলে তোমরা কী করো? সেই মাথা নিচা, চোখের লগে চোখ মিলাও না। ঠিক লিটল ফ্রান্স এক দুটো ওয়ার্ড বলতে কি
আটকা পড়লো, ঠিক আছে। তো ও আটকা পড়লো, এক দুটো লাইন বলতে গিয়ে আর বলতে পারছে না, আর মনে মনে তো কন্টিনিউয়াসলি চলছে, এই তো দিবেশ স্যার আমাকে গালি বকা মারধর করবে, এখন আমি কি করি। কিন্তু ও আবার অবাক হলো, তখন অবাক কীভাবে হলো, স্যার তাকে মারধর করলো না, বরঞ্চ তাকে বকাও দেয় নাই, কিন্তু তাকে বোঝালো, দেখো লিটল ফ্রান্স, আজকে তুমি তোমার কাজগুলো যে তুমি সময় মতো করো নাই, তুমি তোমার হোমওয়ার্কগুলো যে সময় মতো করো নাই, দেখো তার পরিণাম কি, বার্লিন থেকে অর্ডার এসে গিয়েছে, কালকে থেকে তোমাদের নতুন শিক্ষক আসবে, সে তোমাদেরকে নতুন জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাবে, তুমি আর জীবনে তোমার ফরাসি ভাষা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে না। তো তুমি এতদিন ধরে তোমাকে পড়ানো হয়েছে, সব বাচ্চারা পারছে, কিন্তু তুমি পারছো না, তুমি তোমার মাতৃভাষাটাকে আর শিখতে পারবে না, মাতৃভাষাতে পড়াশোনা করতে আর পারবে না। তো দেখো তোমার সেই অবহেলার পরিণাম, তুমি সবসময় করো যে আজকে পড়বো না, কালকে পড়বো, এইভাবে অবহেলা করতে করতে আজকে কোন সিচুয়েশনে এসে দাঁড়িয়েছো যে কালকের থেকেই তোমাদের নতুন ভাষা নতুন টিচার আসবে, আর তিনি তোমাদেরকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাবে, তোমার মাতৃভাষায় তুমি শিখতে পারবা না। তো এইখানে এই একটা মেসেজ আছে যে সময়ের কামগুলো সময় করতে লাগে, এটা একটা থিম, কিন্তু লাস্ট ইয়ার এই থিমের উপরে কোয়েশ্চেনও আসছিলো যে এই চ্যাপ্টারের মেন থিম কী। একটা থিম আমি বললাম, মেন থিম হলো এটাই যে সবাইকে সবার সময়ের কামগুলো সময় অনুযায়ী করা উচিত, কেন কি সময় না করার জন্যই লিটল ফ্রান্স আর তার মাতৃভাষাকেও কখনো শিখতে পারবে না। আর যখন কেউ একজন মাতৃভাষাকে শিখতে না পারে, তার জন্য সেটা বহুতই বলতে গেলে তার লেভেলটা স্ট্যান্ডার্ডটা বহুত নিচে এসে যায়। যখন তুমি না তোমার মাতৃভাষায় তুমি পড়াশোনা করতে পারো না বা শিখতে পারো না, নিজের মাতৃভাষায় তুমি জানো না ভালো মতন, ঠিক আছে। তার জন্য আমাদেরকে বর্তমান শিক্ষানীতির মধ্যে মাতৃভাষায় 5 বছর পর্যন্ত শিক্ষাদান করা হবে, এটা ডিসিশনও নেওয়া হয়েছে। কিন্তু তো একটা বাচ্চা যখন তার মাতৃভাষা শিখতে পারবে না, ব্যক্তি যখন তার মাতৃভাষা শিখতে পারবে না, তার জন্য তার চেয়ে আরও দুঃখের ব্যাপার কী হতে পারে, নিশ্চয়ই। তো এমএমএল তাকে বকা দিল না, বরঞ্চ তাকে এটা বলছে, দেখো এই অ্যালসাস এবং লরিনের জন্য সবচেয়ে বড় ট্রাবলই হলো এটা, যে এখানে লোকরা প্রায়ই কী করে, তাদের যে কর্তব্য, যেটা কাজকর্ম করা উচিত সময় মতো, সেই কাজটা করে না। তারা সবসময় এড়িয়ে চলে যে কাজটা পরে করব, সময় তো আসে পরে করব। আজকে তোমাদেরকে যদি এখন আমি করতে বলি যে তোমরা এই চ্যাপ্টারটা স্টাডি করবা ঘরে, হয়তো অনেক বাচ্চা করবে আর অনেক বাচ্চা করবে না, এই সময় তো আসে, এখনও এক্সাম ভাই মার্চে হবে, তখন গিয়ে আমি পড়াশোনা করব। তো ওই আশা করতে করতে অবস্থা কী হলো আজকে, যে কালকের থেকে নতুন টিচার আসবে, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে লাগবে, আর তুমি তোমার ফরাসি ভাষা মাতৃভাষা শিখতে পারবে না। তো এখন কথোপকথন হয়, এগুলো বলতে বলতে এমএমএল বলে, দেখো আজকে যে তুমি তোমার মাতৃভাষা শিখতে পারছো না, এটার জন্য শুধু তুমি কিন্তু অ্যাকচুয়ালি দায়ী না, এটার জন্য দায়ী তোমার ঘরের মা বাবা, ঠিক আছে। মা বাবা কেন দায়ী, প্লাস এমএমএল বললো নিজে যে আমিও এটার জন্য দায়ী যে তুমি আজকে তোমার মাতৃভাষা পড়তে পারছো না বা শিখতে পারছো না বা লিখতে পারছো না। মা বাবা দায়ী, কারণ ওই সময়ের যে কনটেক্সটটা যদি আমি কথা বলি, ওই সময় বাচ্চাদের কী করা হতো ভাই, পেট পালার উপরে আগে গুরুত্ব দেওয়া হতো না, এখনও অনেক জায়গায় এই জিনিসটাই হয়, আগে পেটে দানা তারপরে শিক্ষা। ঘর চালানোর জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মধ্যে কামে লাগিয়ে দেওয়া হয়, যাতে ওরা কাম করে পয়সা অর্জন করতে পারে এবং নিজেদের পেট পালন করতে পারে। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে যদি পড়ানোর জায়গায় যদি তাদেরকে এইসব কামের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, তো নিশ্চয়ই তাদের পড়াশোনা হবে না। তো সেই ক্ষেত্রে রেসপন্সিবল কারা, মা বাবারা। তারা নিজেদের ঘর চালানোর জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে তোমার কাজ করতে পাঠিয়ে দেয়। আর এমএমএল এদিকে বলছে যে সে নিজে কেন রেসপন্সিবল। এই রেসপন্সিবলের জন্য আমি কিছু একটা কারণ তোমাদেরকে বলছি পিছনে, ঠিক আছে। অল্প এক্সপ্লেনেশনটা করি, কিছু লাইন আমি আগেও চলে গিয়েছি, তার জন্য আমি আবার ব্যাক করে আসি। লিটল ফ্রান্স ছিল একদম বিন্দাস কাইন্ড অফ ছেলে, সে কখনো পড়াশোনা পছন্দ করতো না, পড়াশোনা একদমই তার কাছে ভালো লাগতো না। তার কাছে তার যে বইগুলো আছে না, সেই বইগুলো, এই আমার কাছে খাতা আছে বা বই আছে, যা আছে এগুলো জঞ্জাল বলে মনে হতো, আবর্জনা। কি জঞ্জাল বা আবর্জনা, এখানে লেখা আছে সাচ এ নুইসেন্সের অর্থ হলো আবর্জনা বা জঞ্জাল বা বোঝ। এত ভারী ব্যাগ, এত ভারী খাতা বই, ঠিক আছে,
সেই বোঝ বলে মনে হতো। যার কাছে এই পড়াশোনাটা, তার বই খাতা যদি তার কাছে জঞ্জাল বলে মনে হয়, আবর্জনা বলে মনে হয়, তাহলে ভাবো তার পড়াশোনার প্রতি কত ধ্যান ছিল। নিশ্চয়ই না। তার ধ্যান কোথায় ছিল? সেই সার রিভার অ্যালসেস, ঠিক আছে, অ্যালসেসের কোয়েশ্চেন আসে। হ্যাঁ, আমি বলছি যে চ্যাপ্টারের মধ্যে মেনশন থাকা নদীটার নাম কি? নদীটার নাম ছিল সার, SAAR, সার রিভার। তো এই সার রিভারে তোমার প্রায় বরফ জমতো, আর বরফ জমলে সেখানে কি হতো? লিটল ফ্রান্স স্কেটিং করতে চলে যেত। স্কেটিং, যেটা জানো স্কেটিং কীভাবে করে, ঠিক আছে, তো সেই স্কেটিং করতে চলে যেত, ওইখানে টাইম পাস করতো। তো তার কাছে পড়াশোনা কখনো মনে পড়তো না, তার কাছে পাখির আওয়াজ শোনা, পাখির গান শোনা, আর্মিরা কীভাবে মার্চ করছে সেগুলো দেখা, পড়াশোনার প্রতি তার মন ছিল না। তো যার পড়াশোনার প্রতি মন নাই তাকে টিচাররা নর্মালি ভালোবাসে নাকি, বা তার প্রতি অ্যাটেনশন বেশি দেয় নাকি টিচাররা? মোস্ট অফ দ্য টাইম টিচাররা তাদেরকে অ্যাভয়েড করে, ইগনোর করে, ঠিক আছে, এটা হয়। এখনও আমি দেখি আশেপাশে হয় এরকম জায়গায় যে সকল বাচ্চারা বেশি পড়াশোনার প্রতি মন দেয় না, তাদের প্রতি টিচাররাও বেশি মন দেয় না, তাদেরকে ইগনোরই করে ওরা। ঠিক ভাই, আছে যে কিছু কিছু শিক্ষকের টেন্ডেন্সি আছে, ওদেরকে বুঝিয়ে লাভ নেই, গাধা গুরু এগুলো কোনো মানুষ না, এরকম টেন্ডেন্সি আছে। তো MML যেহেতু লিটল ফ্রান্স এই ধরনের ব্যক্তি ছিল, MML কী করতো? ওকে যখনই ক্লাসের সময় হতো না, পড়াশোনা করে না, বেকার টাইম পাস করছে, ক্লাসে এসে কী করবে? যা গুরু, যা বেরে, ক্লাস থেকে বাইরে যা, ক্লাস থেকে বাইরে যা। আর কি করতো? ক্লাস থেকে বের করে দিত। ওকে বলতো কি, যা তুই তো ক্লাসে তো পড়াশোনা করবি না, তুই বরঞ্চ কিছু একটা কাজ কর। তো MML তাকে কী করতো? তাকে বলতো এই যে জলের টাপটা নে, জলের টাপ নে, আর গিয়ে উপরে গিয়ে আমার যে ফুল গাছগুলো আছে বা যত গাছ চারাপালা আছে সেখানের মধ্যে জল দে, সেগুলোর দেখভাল কর। তো ক্লাস চলাকালীন MML তার সঙ্গে এগুলো জিনিস করতো। যেহেতু পড়াশোনার মধ্যে ধ্যান দিত না, তার জন্য MML তাকে ক্লাস থেকে বের করে দিত এবং বলতো কি তুই গাছে গিয়ে জল দে, এগুলো কর। এটা একটা ভুল ছিল MML-এর। সঙ্গে আরেকটা বললো, আমি যে প্রত্যেক সানডে যখন আমার মর্জি হতো আমি ফিশিং করতে যাব, মাছ ধরতে যাব, প্রত্যেক সানডে তিনি হলিডে ডিক্লেয়ার করে দিত। এখন তো আমাদের এখানে সানডে বলে বন্ধুটা আগের কথা বলা হয়েছে কিন্তু, হ্যাঁ, তো বলছে যে প্রত্যেক সানডে যখনই, মানে সানডে না, সরি নট সানডে, তার যখনই মানে তোমার MML-এর যখনই ফিশিং করার ইচ্ছা হতো তখনই তিনি কী করতেন? বাচ্চাদেরকে বলতেন যে আজকে তোমাদের হলিডে, আজকে আর ক্লাস হবে না। তো MML তার জন্য নিজেকে ব্লেম করছে যে আমি যদি এই জিনিসটা না করতাম, হয়তো তোর প্রতি যদি কিছু একটু বেশি অ্যাটেনশন দিতাম, তাহলে অ্যাটলিস্ট তোকে তোর মাতৃভাষাটা তো আমি শেখাতে পারতাম। তুই যে আজকে তোর মাতৃভাষা শিখতে পারছিস না, পড়তে পারছিস না বা লিখতে পারছিস না, তার জন্য দায়ী তোর ফ্যামিলি মেম্বার্সরা আর আমি নিজে। তো এইভাবে কথোপকথন হলো, ঠিক আছে। এর আগে MML ক্লাসে কি পড়াতো না পড়াতো, লিটল ফ্রান্সে কিন্তু মাথায় কিচ্ছু ঢুকতো না। বাউন্সার যেত, বাউন্সার, মাথার উপর দিয়ে জল বয়ে যায় যে, সেগুলো হতো। কেন কি MML যা পড়াতো MML তো ঠিকই পড়াতো, MML কোনো ভুল পড়ায়নি কিন্তু। বাট লিটল ফ্রান্সে তো কখনও অ্যাটেনশন দিত না, লিটল ফ্রান্স কখনও পড়াশোনার প্রতি মনোযোগ দেয়নি। স্যার কী বলছে কি না, স্যার কী পড়াচ্ছে কি না, সেটার প্রতি কোনদিনও সে মন দেয়নি। তার জন্য তার কাছে সে বাউন্সার বলে মনে হতো। কিন্তু ওই দিনে একটা পরিবর্তন হলো। লিটল ফ্রান্স কিন্তু নর্মালি MML-কে ভালোবাসতো না, অত পছন্দ করতো না। কারণ দেখো, নর্মালি এটা হয় যখন কোনো টিচার তোমাদেরকে বেশি বকাবকি করে না, তোমরা তাদেরকে পছন্দ করো না। এটা সাধারণ কথা। যে টিচার, তোমার শিক্ষক তোমাদেরকে বকাবকি করে, কথা বলে, তাদেরকে তোমরা পছন্দ করো না। কিন্তু লেট মি টেল ইউ ওয়ান থিং, যে টিচার তোমাদেরকে বকাবকি করে, গালি দেয়, তোমরা ভুল করলে, সেই কিন্তু তোমাদের জন্য অ্যাকচুয়ালি ভাবে। যদি কোনো টিচার তোমাদের বিষয়ে না ভাবে, তোমাদেরকে বকাবকি দেয় নাই তোমাদের ভুল কাজের জন্য, মনে রাখবা সে তোমাদের প্রতি তোমাদের কথা অত চিন্তা করে না। চিন্তা সেই করে যে তোমাদেরকে বকা দেয়, যাতে তোমাদের কোনো খারাপ না, ঠিক আছে। এটা একটা কথা। যাই হোক, এটা আমি ফিলোসফিক্যাল কথাটা পরে বলবো। এখন তো যেহেতু MML-এর প্রতি ভাবতো লিটল ফ্রান্স যে একটা ভালো টিচার না, ক্র্যাঙ্কি টিচার। ক্র্যাঙ্কি মানে বদমেজাজি, বকা দেয় খালি, হ্যান ত্যান। লিটল ফ্রান্স সবসময় তাকে অত কেয়ার করতো না, তার কথা অত শুনতো না, ধ্যান দিয়ে মনোযোগ করে দিত না, ঠিক আছে। কিন্তু ওই দিন কিছু পরিবর্তন হলো, ওই লাস্ট লেসনের দিন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি চ্যাপ্টারটা রিভিল করে দিই। চ্যাপ্টারের নাম হলো দ্য লাস্ট লেসন, ঠিক আছে। আর লাস্ট লেসন কেন কোয়েশ্চেনে আসে যে চ্যাপ্টারের নাম কেন লাস্ট লেসন পড়লো, এটা আমি বলবো লাস্টের দিকে, ঠিক আছে। তো
ওই দিন কিছু পরিবর্তন দেখা গেলো লিটল ফ্রান্সের মনের মধ্যে। যদিও সে টিচারটাকে অত ভালোবাসতো না, পড়াশোনার প্রতি অত মনোযোগ দেয়নি, কিন্তু যখনই সেই কথাগুলো শুনলো যে বার্লিন থেকে অর্ডার আসছে তোমার অনলি জার্মানি ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, ফরাসি ভাষা শেখানো হবে না, সঙ্গে সঙ্গে একটা থান্ডার ক্ল্যাপ বলে না, বজ্রঘাত যেরকম মাথায় পড়ে, ওর ঘাড়েও পড়েছিল যে হোয়াট দ্য হেল, আমি কি করলাম এতদিন, আমি সময়টাকে এভাবে ওয়েস্ট করলাম, অপচয় করলাম, আমি কি জীবনে আর নিজের মাতৃভাষা শিখতে পারবো না? তো যেগুলো বুক তার কাছে এতদিন ধরে আবর্জনা বলে মনে হয়েছিল, সেই কথাটা শোনার পর, বার্লিন থেকে অর্ডার আসছে এই কথাটা শোনার পর ওর মানসিকতা টোটালি চেঞ্জ হয়ে গেল, যেন তার সেই আবর্জনাগুলো অর্থাৎ সেই বুকগুলো যেন তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠল। যেই টিচারকে সে সবসময় ইগনোর করতো, ভালো পছন্দ করতো না, সেই টিচার যেন তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠল। কেন উঠলো? কালকে থেকে তো নতুন টিচার আসবে, তার মানে এমএমএল নিশ্চয়ই চলে যাবে স্কুল ছেড়ে। তো এমএমএল যে চলে যাবে আর এমএমএলকে যদি কখনো দেখতে পারবে না, সেই কথাটা তাকে ইমোশনালি আঘাত করলো। ঠিক আছে, যে স্যারকে আমি কি আর কখনো দেখতে পারবো না, স্যার কি চলে যাবে সত্যি আমাদেরকে ছেড়ে? তো এই জিনিসটা ওর ভিতরে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসে, তার ভিতরটাকে মানে পরিবর্তন করে দেয়। আর সেদিন লাস্ট লেসনের দিন যা যা এমএমএল পড়িয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং ও এত স্পষ্ট বুঝেছে যে এটা জীবনে ওর কোনোদিনও বোঝেনি, এত স্পষ্টভাবে সব কিছু বুঝেছে লাস্ট লেসনের দিন। তো ইন বিটুইন দ্যাট একটা ঘটনাও ঘটেছে, ও বলছে, সে মেনশন করা আছে, লেখক মেনশন করেছে যে যখন যখন এমএমএল বাচ্চাদেরকে হ্যান্ডরাইটিং লিখতে দিয়েছিল, হ্যান্ডরাইটিংয়ের সময় একটা ঘটনা হয়েছিল, জানলা দিক থেকে অনেক সময় কী হয়, পোকামাকড় এসে যায় না? তো এইখানেও কী হয়েছিল, জানলা দিয়ে, এখন তোমরা ধরো ক্লাসরুমে ক্লাস করছো, যদি তোমাদের সামনে একটা ভুমরুল এসে যায়, ঠিক আছে, বাম্বলবি, যেটাকে মধুমাক্ষী বলা হয় না, মধুমাক্ষীর যেটা বড় যেটা থাকে, বড় কালো রঙের যে থাকে, যেটা বিষাক্ত, সেটা যদি তোমাদের সামনে আসে, তোমরা কী করবা? সব কটা হাল্লা চিল্লা লাগিয়ে দেবে, ঠিক আছে, ক্লাসরুমে খুবই হাল্লা হয়ে যাবে। কিন্তু ওই দিনে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা হলো এখানে হ্যান্ডরাইটিং লিখতে দিয়েছে, বাচ্চারা লিখছে স্লেটে বা কপিতে লিখছে, ওরা যে পেন ঘোরাচ্ছে বা পেন্সিল ঘোরাচ্ছে, অনলি সেই শব্দটাই শোনা যাচ্ছে, বাদ বাকি কোনো শব্দ মুখ থেকে বেরো হয়নি। আর ইভেন যখন ওরা লেখার সময় জানলা দিয়ে সেই ভুমরুল ঢুকে যায়, ওদের সামনেও আসে, কিন্তু ওরা ভুমরুলের প্রতি একটুকু অ্যাটেনশন দেয়নি, ওরা শুধু নিজের লেখার প্রতি অ্যাটেনশন দিয়েছে। তো এরকম একটা ঘটনা ঘটেছে। কেন? কারণ এটাকে বলা হয় মাতৃভাষার প্রতি ভালোবাসা, মাতৃভাষার প্রতি স্নেহিত, যেটা আমাদের মধ্যে প্যাট্রিয়টিক ভাব, স্বদেশিতা মানে তোমার দেশপ্রেমিকের ভাব জাগিয়ে তোলে। তো ওই ঘটনাটা যেটা তুমি লাস্ট টাইমের জন্য তোমার মাতৃভাষায় পড়াশোনা করতে পারবা, তো ওই জিনিসটা স্কুলের সবাইয়ের মধ্যে, সকল বাচ্চাদের মধ্যে থেকে নিয়ে এমএমএল প্লাস যারা পিছনে বসেছিল, ফর্মার মেয়র এবং পোস্টমাস্টার, তাদের মধ্যেও একটা স্বদেশিকতার ভাব বা দেশপ্রেমিকের ভাব জাগিয়ে তুলেছিল। তো সেই জিনিসটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছে, ইভেন সেই মধুমাক্ষীটাকে, বাম্বলবিটাকে, ভুমরুলটাকেও তারা বেশি প্রাধান্য দেয়নি। আসার পরেও ক্লাসরুমে আসছে যদিও কেউ তার প্রতি দেখেও নেই একবার, এমন সাইলেন্স ছিল। তো এইভাবে ক্লাস চলতে, ঠিক আছে, ক্লাস করাচ্ছে সকাল থেকে। তো একটা মোমেন্ট আসে যখন লিটল ফ্রান্স এমএমএলের দিকে তাকিয়ে দেখে, ঠিক আছে, ক্লাস করাকালীনই এমএমএলের দিকে লিটল ফ্রান্স তাকিয়ে দেখে যে স্যার চেয়ারে বসে আছে, ঠিক আছে, স্যার চেয়ারে বসে আছে, আর ওরকম অবস্থায় তিনি স্যারকে এর আগে কখনো দেখেনি। মানে বলতে গেলে আছে না নাকি, অনেক সময় যখন কেউ ভিতর থেকে ভেঙে যায়, থাকে না নাকি একটা এত ইমোশন, ডিপ ইমোশন, গভীর ইমোশন যখন আমাদেরকে অ্যাট্যাক করে বা ধরে, তখন আমরা যেমনভাবে ভেঙে যাই, ঠিক তেমনই এমএমএলেরও সঙ্গে হয়েছিল। কিন্তু যে এমএমএল মানে সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়ে জায়গায় বসে আছে, আর সে বাচ্চাদেরকে এদিকে পুরো সম্পূর্ণ ক্লাসরুমটাকে সে তার চেয়ারের উপরে বসে ভালো মতন অবজার্ভ করছে, বারবারে অবজার্ভ করছে ক্লাসরুমটাকে, ঠিক আছে।
আর সঙ্গে সঙ্গে এখানে বলেছে যে তিনি, বেশি এটাকে লম্বা করব না, আমি 50 মিনিটসের ভিতরে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। এমএমএল এতই ভেঙে পড়েছিল যে এরকম অবস্থায় এমএমএলকে লিটল ফ্রান্স আর কখনও দেখেনি, এর আগে কখনও দেখেনি। সে চেয়ারে বসে বসে মানে সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়ে ক্লাসরুমটাকে অবজার্ভ করছে, খালি ক্লাসরুমটাকে অবজার্ভ করছে, ঠিক আছে। এখন আমাকে বলো, তুমি যখন একটা জায়গায় 40 ইয়ার্স ধরে থাকবে আর যখন তোমাকে সেই জায়গাটা ছেড়ে যেতে হবে, তোমার ভালো লাগবে? নিশ্চয়ই না। আমরা একটা জায়গায় 1-2 বছর স্পেন্ড করলে আমাদের একটা মায়া ধরে যায় না, সেই জায়গাটা ছাড়তে গেলে আমাদের বহুত কষ্ট হয়। আর সেখানে যে ব্যক্তিরা 40 বছর ধরে একই স্কুলে বাচ্চাদেরকে পড়িয়ে আসছে, তাকে যখন ছেড়ে যেতে হবে তার অবস্থা কী হতে পারে? তো সে ভিতর থেকে একেবারে ভেঙে গিয়েছিল ইমোশনালি, খুবই মানে তাকে মানে ইমোশন যেটা আছে না, তার মানসিকতা বা এসে বলো, সে একবারে ভেঙে পড়েছিল মানসিক দিক থেকে ভাঙার কথাটা আমি বলতে পারবো না, কারণ তার ভিতরে একটা দৃঢ়তা ছিল। যদিও তিনি ইমোশনালি বহুতই ভেঙে পড়েছিল, মনে খুবই দুঃখ ছিল, তিনি ক্লাসরুমে বসে বসে একটা শব্দ শুনছিল বারবার। শব্দটা কি জানো? ক্লাসরুমে বসে বসে শব্দটা শুনছিল। কি শব্দ শুনছিল? ক্লাসরুম নিচে, উপরে ছিল তার নিজের ঘর, যেই রুমে সে থাকতো, আর সে সেই রুমের থেকে শুনতে পারছে ফুটস্টেপ মানে বোঝো তো, পায়ের যে চলার আওয়াজ একটা আছে, সেই আওয়াজটা শুনছিল না। এই পায়ের চলার আওয়াজটা কার ছিল? লিটল ফ্রান্সের বোনের ছিল, ঠিক আছে। যে আমি ভুল বললাম, এমএমএলের বোনের ছিল। তো এমএমএলের বোন তোমার অ্যাকচুয়ালি, যেহেতু ওরা কালকে চলে যাবে না, তা আমরা নর্মালি কী হয়, আমরা যখন ঘর ছাড়ার ব্যবস্থা করি তখন আমরা জিনিসপত্র গুছাই। তো তার বোন উপরে ঘরে জিনিসপত্র গুছাচ্ছিল, যেহেতু তারা চলে যাবে, আর তখনই সেই শব্দগুলো বসে বসে এমএমএল নিচে বসে বসে শুনছিল। তার মনে কত বেদনা হতে পারে, কত দুঃখ হতে পারে, সেটা একমাত্র সেই জানে। তো এইভাবে তোমার বাচ্চাদেরকে পার্টিসিপেন্টসের রুল পড়ালো, ঠিক আছে। দেন তোমার হিস্ট্রি পড়ানোর পরে হ্যান্ড রাইটিং দেওয়ার পরে এখন দেখো ক্লাস শুরু হয়েছে, ক্লাস তো শেষ হবে নিশ্চয়ই। তো যখন ঘড়িতে 12টা বাজলো, আগের ঘড়ির কথা বলছি, কিন্তু এখন যেরকম আমাদের এখানে ওয়াল ঘড়ি আছে, হ্যান্ড ওয়াচ আছে, মোবাইল আছে, আমরা দেখে ডাইরেক্ট বলতে পারি, তখন তো ছিল না, ঠিক আছে। তো যখনই চার্চের ক্লক, যে খ্রিস্টান ধর্মের মধ্যে চার্চ থাকে না, গির্জা, ওইখানে ক্লক থাকে, তো এখানে ঘন্টা পড়ে, 12টার সময় ঘন্টা পড়ে, সে সময় ঘন্টা পড়ে। তো সেই 12টার সময় যখন ঘন্টাটা পড়লো, তার মানে ক্লাস শেষ হয়ে গেছে তখন, ঠিক আছে। তো এমএমএল নিজের চেয়ারের থেকে উঠলো, ঠিক আছে। পিছনে তার ব্ল্যাকবোর্ড ছিল। 12টার দিকে যখন চার্চের ক্লকটা স্ট্রাক করলো, বাজলো, তখন এমএমএল উঠে গিয়ে তার হাতে চক নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে যায়, ঠিক আছে। যেমন মানুষটা এইভাবে আসে, তো এইভাবে ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে যায়, ঠিক আছে। আর ব্ল্যাকবোর্ডের দিকে ঘোরার পরে চকটা নিয়ে তিনি যত বড় হ্যান্ডরাইটিংয়ে পারে সেই ব্ল্যাকবোর্ডে লেখে, বড় করে, যত বড়, তার মানে বোর্ডের মধ্যে যতখানি জায়গা আছে, যতখানি সম্ভব তিনি লেখেন। কি লেখেন বলো তো? যেই কথাটা আসে, যার মিনিংটাও জিজ্ঞাসা করতে পারে, সেটা হলো লং লিভ ফ্রান্স। অ্যাকচুয়ালি এটা লিখেছে হলো ভাইভা লা ফ্রান্স। কী লিখেছে? ভাইভা লা ফ্রান্স। তো বোর্ডের মধ্যে অ্যাজ লার্জ অ্যাজ হি কুড বলে একটা লাইনও আছে, দেখবা বইয়ের মধ্যে। তো সেই লাইনটা তিনি বোর্ডের মধ্যে লেখে। আর যখন বোর্ডের মধ্যে লেখার পরে না, এখন আমি কীভাবে দেখাবো তোমাদেরকে, ধরে নাও এটা ব্ল্যাকবোর্ডের দিকে টার্ন করলো, তো এটা এমএমএল, আমি ধরে নাও ব্ল্যাকবোর্ডটা, ঠিক আছে, আমি বোর্ডটা, তো এমএমএল আমার দিকে টার্ন করে যতখানি পসিবল লেখার পরে ক্লাস তো শেষ হয়ে গেছে না। এখন ক্লাস শেষ হলে আমরা কী করি, নর্মালি জানি টিচাররা পারমিশন দেয় যাওয়ার জন্য, তো মুখ দিয়ে বলতে লাগে, তাই না? কিন্তু এমএমএল মুখ দিয়ে কথা পর্যন্ত বলতে পারে নাই সেদিন। সে এত খারাপভাবে ইমোশনের দ্বারা জর্জরিত হয়ে পড়েছিল। তার মানে তার হৃদয় এরকমভাবে ভেঙেছিল, মন এতভাবে ভাঙছিল যে আমাদের মধ্যে যখন ইমোশন বহুত হেভি হয় না, আমরা কথা বলতে পারি না ঠিক মতো, আমাদের জিহ্বা ভারী হয়ে যায়,
মুখ দিয়ে আমাদের কথা বের হয় না। তো এমএমএলেরও অবস্থা ঠিক তেমনই হয়েছিল। তিনি সেদিন আর কথা বলতে পারেন নাই, বাচ্চাদেরকে যে বলবে যে তোমাদের ছুটি হয়ে গিয়েছে সেই জিনিসটা তিনি আর করতে পারেন নাই। তো এমএমএল এটা ছিল, তো এমএমএল আমার দিকে দাঁড়িয়ে, বোর্ডের দিকে দাঁড়িয়ে লিখলো, লেখার পরে তার মাথাটা যে আছে সেই মাথাটা বোর্ডের মধ্যেই এমনভাবে টেকিয়ে দিল, ঠিক আছে। টেকিয়ে দেওয়ার পরেই, ঠিক আছে, ঘুরেই মানে উল্টা অবস্থা থাকাকালীনই, এভাবে থাকাকালীনই বোর্ডের দিকে মাথা দিয়ে তিনি তার হাত দিয়ে বাচ্চাদেরকে বলল যে, মানে গেস্টার যেটাকে বলে না, জেস্টার, যে চলে যাও, ক্লাস শেষ। তো এত ডিপ ইমোশনের চ্যাপ্টার ছিল এটা। এমএমএল লাস্টে ভেঙে পড়েছিল সত্যি। তিনি বোর্ডের বাচ্চাদের দিকে দেখে যে বলবে তোমাদের ক্লাস শেষ হয়ে গেছে, সেটাও বলতে পারেনি। তিনি টেবিল থেকে চক নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে টার্ন করে ঘুরে গিয়ে যত পসিবল হয় বড় হ্যান্ডরাইটিংয়ে ভাইওয়ালা ফ্রান্স লেখছে। লেখার পরে সেই বোর্ডের মধ্যে নিজের কপালটা ঠেকিয়ে দেয় এবং সেই উল্টাভাবেই বাচ্চাদেরকে হাত দিয়ে দেখে বলে যে তোমাদের ক্লাস শেষ, তোমরা এখন যেতে পারো। সো দ্যাটস ইট অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার। আমি পুরো সম্পূর্ণ এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। এখানে মাঝখানে কিছু লাইন বলেছে এমএমএলেশন, আমি স্কিপ করেছি, সম্পূর্ণখানি কাভার করা সম্ভব না। যেরকম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়ে তিনি কী বলেছিলেন, ঠিক আছে, সেখানে কোয়েশ্চেন আসে অ্যাকর্ডিং টু এমএমএল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা কী। আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো, এখানে যতখানি নোটস সেলফ প্রিপেয়ার্ড নোট আছে, এখানে যেগুলো ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন মেনশন করা আছে ওগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি নোটস খুবই শীঘ্রই আপলোড করব তোমাদের জন্য, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখে লিখতে পারো। আর যেগুলো ইয়ার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে আমি বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়ে কী বলছিল, অ্যান্ড লাস্টে আমি বলি কোয়েশ্চেন একটা বলছিলাম না যে চ্যাপ্টারের নামটা কেন লাস্ট লেসন পড়েছে। চ্যাপ্টারের নামটা লাস্ট লেসন এর জন্যই পড়েছে যে একটা মজার কথা বলি, আমি এর আগে শেষ করার আগে মজার কথা বলি। আমরা যখন পড়ছিলাম এইচএস সেকেন্ড ইয়ারে, যখন আমি ছিলাম, ঠিক আছে, তো আমাদের সময়ে মানে আমারই বন্ধু ছিল পাশে, ম্যাম যখন স্টার্ট করেছিল এই চ্যাপ্টারটা, ম্যাম টপিকের নাম বলছে দ্য লাস্ট লেসন, ঠিক আছে, দ্য লাস্ট লেসন বলেছে চ্যাপ্টারের নাম। আর আমার জ্ঞানী বন্ধু কী করেছে, সে বইয়ের লাস্ট লেসনটা যেটা আছে সেটা খুলে বসে গিয়েছিল, কারণ বইয়ের প্রথমেই আসে লাস্ট লেসন, আর ম্যাম যেহেতু বলছে লাস্ট লেসন, তো ভাবলো কি একেবারে লাস্ট চ্যাপ্টার হবে, তার জন্য সে লাস্ট চ্যাপ্টারটা ভুলে বের করেছিল, ঠিক আছে। তো এখানে একটা ফানি ইনস্টিংক্ট হয়েছিল, কারণ যেহেতু জানতো না তার জন্য এটা করেছিল। যাই হোক, তো লাস্ট লেসন এর জন্যই চ্যাপ্টারটার নাম পড়েছে, কারণ এই লেসনটা লাস্ট ক্লাস ছিল কার, এমএমএলের, এলসেসের স্কুলে, ঠিক আছে। এলসেসের স্কুলে লাস্ট ক্লাস ছিল তার, তবু কোন ল্যাঙ্গুয়েজে, ফরাসি ভাষায় ছিল। তো ফরাসি ভাষায় লাস্ট লেকচার বা লাস্ট ক্লাস হওয়ার জন্য এই চ্যাপ্টারটার নাম দিয়েছে অ্যালফোন্স ডাউডেট লেখক তোমার লাস্ট লেসন, ঠিক আছে, ক্লিয়ার। তো কোয়েশ্চেন আসে, আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নোটগুলো আপলোড করে দেবো। আই হোপ তোমরা এই ভিডিওটা এক্সপ্লেনেশন দেখার পরে তোমাদের একেবারে চ্যাপ্টারের বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তো গাইজ কিপ ওয়াচিং, নোটের জন্য যদি নোট লাগে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। কিপ ওয়াচিং, কিপ লার্নিং। ফর টুডে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।